ওহে পদ্মফুল, ভোরের হাওয়ায় শীতল স্পর্শে দুলছ তো দুলদুল। কিশোরী পদ্মের হাতে লাল রঙের ললিপপ, যা তার অতি প্রিয়। ছোটবেলায় সারাক্ষণ বুড়ো আঙ্গুল মুখে পুড়ে রাখার অভ্যাস ছিল তার। চুষতে চুষতে আঙ্গুলের জগা যেন রক্ত জবার মতো লাল হয়ে যেত, তবু মুখ থেকে আঙ্গুল সরানোর কোনো চেষ্টাই করতো না। শৈশবের এই বদভ্যাসটা যেন সময়ের সাথে আরও গভীরভাবে জেগে বসেছে তার জীবনে। পার্থক্য শুধু এইটুকুই, সেই ছোট্ট হাতের বুড়ো আঙ্গুল আজ আর নেই। তার জায়গায় দখল করেছে রং বেরঙের ললিপপ, যা এখন পদ্মের মুগ্ধতার কেন্দ্রবিন্দু। কাঁধের দুপাশে সাদা ফিতেতে বাঁধা লম্বা চুলের বেনুনি, যা হওয়ার তালে তালে মৃদু দোলছে। সামনের দিকে ছাটা বেবি হেয়ারগুলো বারবার পদ্মর মুখে এসে তাকে বিরক্ত করছে। বাইকের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে সেগুলো ঠিক করারও সুযোগ নেই তার। যেন চুলের এই শখের দল আজই সুযোগ পেয়ে তাকে জ্বালিয়ে মজা নিচ্ছে, আর কেই বানা নেবে না। যে মেয়ে সারা দুনিয়ার মানুষকে মজা করে জ্বালিয়ে রাখে, তাকে যে একদিন প্রকৃতি নিজেই জ্বালাতে পারে, সেটাই যেন আজ প্রমাণিত হচ্ছে। পদ্ম আর চুলের সম্পর্ক বরাবরই দুধে নেউলে। তার মন চায় সব চুল ছোট করে কেটে ফেলা হোক, ছেলেদের মতো ছোট্ট আর্মি কাট। তাহলে আর চুল বাঁধার ঝুঁকি থাকবে না, তেল দেওয়ার ঝামেলাও মিটে যাবে। অথচ বাস্তবতা এত সহজ নয়। তার লম্বা চুল পরিবারের গর্ব, আর সেগুলো কাটার সাহস পদ্মর নেই। এইসব ভাবতে ভাবতেই পদ্মর মুখখানা কুঁচকে যায়, যেন আকাশ ভরা কোনো অদৃশ্য দুঃখ এসে তার মনকে ভারাক্রান্ত করে তোলে। এইরকম মুহূর্তগুলোতে পদ্মর মনে হয় তার স্বাধীন ইচ্ছেগুলো যেন আটকে আছে এক অদৃশ্য শিকলে। এই শিকল ভাঙার স্বপ্ন দেখা ছাড়া আর কোনো উপায় নেই তার। তবুও হাওয়ার সঙ্গে বেনুনির দোল খাওয়ায় চলতেই থাকে, যেন প্রকৃতি পদ্মর অস্থিরতাটাকে আরেকটু উপহাস করে যাচ্ছে। স্থানীয় সময় তাই সূর্য ঠিক মাথার উপরে এখন বসবাস করছে, আর সেখান থেকে নিঃসৃত হয়ে একদোলা কোমল সোনালি রোদ এসে পড়েছে চলতি বাইকের স্বচ্ছ কাচের উপরে। আর চোখে বাইকের আয়নায় নজর পড়ে একজোড়া ঘোলা বিড়াল চোখের মালিকের। দেখতে পায় কিশোরী পদ্মর মুখের করুণ অবস্থা। কিছু একটা নিয়ে সে পদ্ম ভীষণ বিরক্ত। তা নাসিকা বরাবর কপালের কুঞ্চন বলে দিচ্ছে স্পষ্ট। শুধু কি তাই, ঘন কুন্তলে ভরা ভ্রুযুগল অদ্ভুতভাবে বাঁকানো এই তরুণীর। যেন জগৎ সংসারের সকল কষ্টের ভাগ এসে পড়েছে তার ছোট্ট দুটো কাঁধে, যাকে সামলানো ওর একার পক্ষে এখন আর সম্ভব না। ভীষণ ক্লান্ত বেচারি, এমন একটা হাবভাব যেন মুখ জুড়ে কদ্দর। মাহাত হাসল, এক পশলা স্নেহময় ছিল সেই হাসি। হঠাৎই বাইকের গতি স্লো হয়ে এলো ওর। কিছু না বলে রাস্তার একপাশে সাইড করে থেমে গেল চলন্ত যন্ত্রটি। আর তা থেকে নেমে দাঁড়ালো প্রায় বছর 29-এর কোঠায় ছুঁই ছুঁই করা এক সুদর্শন যুবক। তবে এখানকার যুবকদের মতো জিম করা বডি ফিগার নেই তার। তার শারীরিক গঠন প্রাকৃতিকভাবেই প্রথম থেকে যেমনটা গড়ে উঠেছিল ঠিক তেমনই রয়েছে আজও। ওর না আছে হিরোদের মতো বাইসেপস, আর না আছে সিক্স প্যাক। তবে ও যথেষ্ট শক্তপোক্ত একজন সুপুরুষ, আর বয়সে অনেকটা বড় ও পদ্মর থেকে। কিন্তু ওদের সম্পর্কের সীমানাটা তার থেকেও যে বড়, যা পারতপক্ষে কারো বোঝার ক্ষমতা নেই। মাথা থেকে কালো রঙের হেলমেটটা খুলতেই নেচে উঠল তার এক ঝাঁক রেশমি কালো চুল। এই ঘন কালো সিল্কি চুলগুলো দেখে যে কোনো নারীর মনে হিংসের পারদ আসমান ছোঁবে নিশ্চয়। এত সুন্দর চুল কেন বিধাতা এই পুরুষটাকে দিয়ে রেখেছে? অবিলম্বে প্রশ্ন জাগতে পারে সবার মনে। চুল তো নারীর শোভা, অথচ দেখো এই যুবকের চুলে যেন স্বর্গের বাস। মাহাত অবিচল শান্ত নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করল পদ্মর দিকে। নেভি ব্লু রঙের গোল জামা পরিধান পদ্মর কোমল দেহে। শুভ্ররাঙা দেহে এই নীল রঙটি যেন অদ্ভুতভাবে মানিয়ে গেছে, যেন নীল আকাশের বুকে ঝলমল করে জ্বলে ওঠা এক বিশাল চন্দ্রিমা। রোদের তাপে ফর্সা বদনে লালচে রঙের প্রলেপ মেখে উঠেছে। তার মধ্যে উজ্জ্বলিত
আনতে রক্তিম অধর। বিধাতার অপার সৌন্দর্য যেন দু হাত ভরে ঢেলে দিয়েছে সবই অবুঝ কিশোরীর মাঝে। দেখে মনে হয় একটুকারও শরতের মেঘ ভেসে চলেছে পৃথিবীর বুকে। ভাবতেই ছোট্ট করে হাসে মাহাত, অবশ্যই কিশোর আড়ালে। কিশোরীর বিরক্তির কারণ জানতে সরল কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে রে আমার ফুলের আজ? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছে কেন? স্যার বকেছে বুঝি? পদ্ম আর নিজেকে সামলাতে পারে না। ছোটবেলা থেকে এই পুরুষটিতে ওর এই সব থেকে বড় আপন। তাই নিজের সকল রাগ কষ্ট অভিযোগের পাল্লা নিঃসংকোচে মেলে ধরতে পারে ও মাহাদের সামনে। আজও তাই করলো। গাল ফুলালো পদ্ম, বিরক্ত কণ্ঠে শুধালো, এই চুলগুলো আজও এই বাসায় গিয়ে ঘ্যাচাং করে কেটে ফেলবো। এরা আমাকে অনেক অনেক জ্বালায় মাহাত ভাই। আমার ভালো লাগে না মাথা ভর্তি এত চুল রাখতে। তোমাকে কতবার বলেছি আমাকে পার্লারে নিয়ে চলো, সেখানে গিয়ে এতটুকু করে আসবো। হাতের বৃদ্ধাঙ্গুল আর তর্জনীর সাহায্যে ইশারা করে দেখায় পদ্ম। তাহলে এদের আর পাখনা গজাবার সাহস হবে না। দেখছো না, আমারটা খেয়ে আমারটা পরে আবার আমাকেই জ্বালানোর সাহস করে। কেমন বেঈমান কোথাকার, দেখে নিব সবগুলোকে। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। চলো না মাহাত ভাই, শুধু তো চুল কাটবো, আর কিছু করব না, আল্লাহর পাক্কা ওয়াদা। শান্ত প্রকৃতির মাহাত কিশোরীর কোনো কথা আমলে নিল বলে মনে হলো না, বরং হাতের হেলমেটটা বাইকের উপরে রেখে নিজের চুলের বহরে হাত গলিয়ে ঠেলে পিছনে সরিয়ে দিল। গরমে একেবারে নাজেহাল অবস্থা বেচারার। পরনের কালো শার্টটা ভিজে একেবারে জুবুথুবু অবস্থা। তার সাথে চলছে আবার পদ্মর ননস্টপ বকবক। কানের কাছে কি যেন চিচি করছে। মাহাত দুই চোখ ঘোরায়। এই মেয়েটার মুখে এসব কথা শুনলে কেন জানি ওর ভীষণ রাগ ওঠে। মন চায় তখন পদ্মকে জল ভর্তি কোনো পুলে 1 ঘন্টা চুপিয়ে রাখতে, কিন্তু সব আশা মানুষের পূর্ণ হয় না। মেয়ে এখন বড় হচ্ছে, তাই চাইলেও পেটানো সম্ভব নয়, বরং নিজের স্বভাব সুলভ ভঙ্গিতেই শুধু হয়। ব্যাস এটুকুই সমস্যা, নাকি আরও কিছু আছে? ভালো বাচ্চার মতো স্বগতোক্তি করে পদ্ম। মাহাত কুটিল দৃষ্টিতে তার দিকে তাকায়। ঠিক আছে, কাল চড়িস কালাম চাচার কাছে। তোর চুল তো ছোটবেলায় সেই কেটে দিয়েছিল, এখন আবারও না হয় আগাছাটা ছেটে দেবে। ওই টাক পড়া কামাল চাচা, কিন্তু সে তো নাপিত, তার কাছে আমার কি কাজ? কি কাজ মানে? তুই তো বললি চুলগুলো তোর অনেক বেশি সমস্যা করছে। এখন তো সমস্যা কেবল সেই দূর করতে পারবে, তাও পার্মানেন্ট। হ্যাঁ, কিন্তু কামাল চাচা তো ছেলেদের চুল কাটে, আর শুনেছি ছোট্ট বাচ্চাদের মাথা নাকি মুন্ডন করে। সে আমার সমস্যা দূর করবে কিভাবে মাহাত ভাই? সে কি নাপিত পেশা ছেড়ে বিউটিশিয়ান হয়ে গেছে? কিন্তু আমি তো আজও তাকে রাস্তার মোড়ে বসে থাকতে দেখলাম, কাঁচি আর খুর নিয়ে। আরে সে একজন বিউটিশিয়ান না হলেও তার অভিজ্ঞতা তাদের থেকেও বেশি, আর মাথা মুন্ডন করতে তার কোনো জুড়ি নেই। তুই যখন 2 আঙ্গুলের সমান ছিলিস, কি চমৎকার করে তোর মাথা মুন্ডন করে দিয়েছিল, একটুও কাঁদতে দেয়নি তোকে। এখন তো তুই বড় হয়ে গিয়েছিস, দেখিস তুই বুঝতেই পারবি না, একদম মাখনের মতো করে দেবে, আর তোর সমস্যাও দূর করে যাবে। মাহাত ভাই, তুমি এসব কি বলছো? নাপিত আমার সমস্যা দূর করবে কিভাবে? বিস্ময়ে চোখ গোল গোল করে প্রশ্ন করে পদ্ম। ওর ছোট্ট মাথা মাহাতের পেঁচানো কথার সারমর্ম বুঝতে একদম অক্ষম। কেন, তোর পুনরায় মুন্ডন করে? মানে হলো এই সুন্দর চুলগুলো নাকি তোর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে সমস্যাগুলো বাঁচিয়ে রেখে কী লাভ বল? তার চেয়ে বরং সময় থাকতে তাকে গোড়া থেকে উগড়ে ফেলা প্রয়োজন। আমি তো সেটাই ব্যবস্থা করছি। কালাম চাচা কাল বাড়ি এসে তোর সমস্যার চুলগুলো খুর দিয়ে মাথা থেকে একেবারে ছেঁচে দেবে। না থাকবে মাথায় একটা চুল, আর না থাকবে আমার পদ্ম সোনার কোনো ঝঞ্ঝা। সাধারণ গোছের মেয়ে ছেলে হলে হয়তো মাহাদের বাক্যবাণে ক্ষিপ্ত হয়ে মাথা পাতালো, বা সামনের মানুষটার মাথার চুলগুলো বিনা খরচে উগড়ে দিয়ে তবলা বাজাতো। কিন্তু মাহাদের পদ্মরানী অসাধারণ। তার চিন্তা চেতনা তো আরো বেশি ডিফারেন্ট। সকালে পেট পরিষ্কার হয়নি নাকি যে এত আবেগ পাচ্ছে? নাকি তোমার ওপরও শাওড়া গাছের পেতনি চেপে বসেছে? এত আবেগ আসে কোথা থেকে তোমার শুনি? শোনা, আমি জানি তুই বড় হয়েছিস, কিন্তু এতটাও নয় যে আমি তোকে পেটাতে পারবো না। মাহাত্মার মাথার চুলগুলো নাড়িয়ে দিয়ে বলে, হয়েছে, আর বলতে হবে না। এখন তো শব্দ শুধু পদ্মর।
এখন তো শব্দ শুধু পদ্মর। পদ্ম মন খুলে কথাও বলতে পারবে না। বাক স্বাধীনতা সবার আছে, অথচ তার সামান্য চুল কাটারও স্বাধীনতা নেই। আসলে তার জন্য স্বাধীনতা আর কাঁঠাল বীচের বিরিয়ানি একই বস্তু। মনে মনে দুঃখ প্রকাশ করে পদ্ম। আবারও ললিপপটা মুখে পুরে নেয়। চোখের কোণ দিয়ে পদ্মকে দেখে মাহাত মনে মনেই হাসে। কেমন মুখ ভার করে যোগস্বরে বসে আছে, আর এতে গালখানা ভাদ্র মাসের তালের মতো লাগছে। মাহাদের খুব ইচ্ছে করছে গাল দুটো টেনে দিতে, কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যাবে বলে নিজের ভাবনাকেই প্রশ্রয় দেয় না। মাহাদ সবই বুঝতে পারে ওর কথায় যে পদ্ম রেগে বোম হয়ে আছে, কিন্তু মাহাদের সামনে বিড়াল তপস্বীর ভেক ধরে বসে আছে এখন। পদ্মর দুঃখ প্রকাশকে একদম পাত্তা না দিয়ে পেটে খোঁচা মেরে বলে, খাদক মহিলা, কিছু খাবি নাকি বল? কিচ্ছু খাবো না আমি, তোমার খাবার তুমি খেলো। মুখ ভেটকে বললেও ও মাহাদের জায়গায় অন্য কেউ হলে বহু আগেই রনের ভঙ্গ দিত, তার মাথাও ফাটিয়ে দিত। কিন্তু এই আমরাকে কিছু বলার মতো সাহস তো তার নেই। বিশ্বাস নেই এই রাক্ষসের সবার সামনে যতই ভালো, আড়ালে ততই দানব। মেরে একদম আলু ভর্তা বানিয়ে দেবে ওকে, তার উপরে ভাতের সাথে মেখে খেয়েও ফেলবে। শান্তির ঢেকুর না আসলে বিরক্ত সুরে বলবে, তুই পেটে গিয়েও আমাকে শান্তি দিচ্ছিস না পদ্ম, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমার চাঁদের কণা সোনার ময়না কেন খাবে না শুনি? তার কি রাগ হয়েছে? পদ্মর ফোলা গালে এক হাত রেখে প্রশ্ন করে মাহাত। আমি রাগ করার কে মাহাত ভাই? রাগ করার মতো কি পরিস্থিতি আছে আমার? কে দেখবে আমার এই রাগ? আমার তো বাবা নেই, মাও কবরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। আজ তারা থাকলে হয়তো আমার কষ্ট কিছুটা হলেও বুঝতো, তাছাড়া আমায় তো আর কেউ বোঝে না। মিছিমিছি ফত করে নাক ঝেড়ে বলে ও, দীর্ঘশ্বাস ফেলে। নাটকীয় ভঙ্গিমায় নিজের দুঃখের কথা আবারও প্রকাশ করে পদ্ম মাহাদের সামনে, যেন জগৎ সংসারে ওর মতো দুঃখী রানী আর কোথাও নেই। এমন নিদারুণ দুঃখ বিলাস দেখে হয়তো যে কারোর মনে একটু হলেও বেচারি মেয়েটার জন্য দরদ উছলে পড়ত। কিন্তু আমাদের মাহাত মহারাজও ভিন্ন গ্রহের প্রাণী। বলতে গেলে পদ্মর ভাষার জলদস্যু। তাই পদ্মর কুমির কান্নায় তার কোনো সাড়া পাওয়া গেল না, বরং সে ভীষণ বিরক্ত। মুখ দেখেই দূর থেকে যে কেউ বলে দিবে অতি কষ্টে পদ্মর কান মুচড়ে দেওয়ার থেকে নিজেকে সংযত করে রেখেছে মাহাত। আজকাল আমার অগোচরে মনে হয় সিরিয়ালটা বেশি দেখা হয়, তাই না? এত নাটক আসে কোথা থেকে শুনি? এক ভ্রু উঁচু করে পাল্টা প্রশ্ন করে মাহাত। লম্বা শ্বাস নিয়ে নিজের মাথা সুস্থির করে পদ্ম। ও জানে ওর মাহাত ভাই আমরা, তবে ব্যাকল নয়। ওর রং ঢং সব এই মানুষটার মুখস্থ। তাই কেমন স্ট্যাচু লিবার্টির মতো এখনো দাঁড়িয়ে তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। পদ্মর মনে হয় মাঝে মাঝে মাহাদের মধ্যে ইমোশনের পাউডারও নেই। রসকস এই মানব কোনো যন্ত্রের চেয়ে কম নয়। তাই তো পদ্মর কোনো দুঃখ তার মন গলে না। পদ্ম আরও বেশি দুঃখী হওয়ার ভান করে বলে, তুমি আমার দুঃখ বোঝো না মাহাত ভাই। থেলো হাড়ের মতো মুখ করে বলে পদ্ম। মাহাত নিজের ব্যক্তিত্ব আর ধরে রাখতে পারল না। এই মেয়েটি ওর ভীষণ আদরের, বড্ড আহ্লাদ দিয়ে বড় করেছে মাহাতকে। তাই তো মাহাদের সামনে নিঃসংকোচে বায়না করতে পারে এই মেয়ে, খুলে বলতে পারে মনের সব কথা। এতে অবশ্য মাহাদের প্রশ্রয়ও আছে। তাছাড়া ওর জেদ, রাগ, চাওয়া পাওয়া সব ওই শৈশবকাল থেকেই পূরণ করে আসছে মাহাত। মেয়েটার চোখে আজ পর্যন্ত কষ্টের একটা জলের দানাও পড়তে দেয়নি। কেন জানি ওর এই বিরস মুখটা দেখলে মাহাদের দুনিয়া উঠে যায়। তাই নাটক করছে জেনেও রাগ দেখাতে পারে না মেয়েটার সাথে। আর বরাবরই মাহাদের এই দুর্বলতার ফয়দা তুলে নেয় পদ্ম। তবে মাহাত নিজের কথার মতো মত পাল্টায় না, বরং খুব বেশি কি সমস্যা করছে? পদ্মর মাথায় হাত দিয়ে বলে। পদ্ম খুশি হয়ে পাণ্ডুলামের মতো মাথা নাড়ায়। অবশেষে ওর নাটক সার্থক হয়েছে। ইস পদ্ম, তুই কত বড় অভিনেত্রী! তুই মাহাত ভাইয়ের মতো জলদস্যুকে নিজের জালে ফেলে দিলি। পদ্ম খুশি হয়ে ডিগবাজি খাওয়া বাকি। দাঁড়া, এখনই সমাধান করে দিচ্ছি। তা বলে হাতের হেলমেটটা সযত্নে পরিয়ে দেয় পদ্মকে। এই নে, এবার আর তোর চুলগুলো একদম জ্বালাতন করবে না। আর আমি বাজার থেকে কতগুলো ছোট ছোট ক্লিপও এনে দেবো কাল। ওই যে মেয়েরা পড়ে না রং বেরঙের ক্লিপ, সেগুলো দিয়ে চুলগুলো তুই ভালো করে আটকে দিবি। তারপর তো আর এরা জ্বালানোর সাহস পাবে না, দেখিস।
কিন্তু ভুলেও চুল কাটার নাম একদম নিবি না। এই চুলের পেছনে আমার এত বছরে কত টাকা ইনভেস্ট হয়েছে জানিস? আর তুই সামান্য অজুহাতে এমনিতেই চুলগুলো কেটে ফেলবি বলিস? মগের মূল্য পেয়েছিস কিনা? ইনভেস্ট? কিসের ইনভেস্ট মাহাত ভাই? পদ্মর কণ্ঠে এক আকাশ বিস্ময়। তুমি কি আমার মাথার চুল নিয়ে কোম্পানি খুলেছো নাকি? মাহাত হাসে। বড় রহস্য লাগে তার সেই হাসি। মুখে বলে, গোবর মাথায় কোম্পানি খুললে চলবে কিভাবে বল? বরং লোকসানের তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে। আর লোকসানের কথা বাবা শুনলে নির্ঘাত হার্ট ফেল করবে। জানিস না তুই তোর মামাকে? পদ্ম মুখ ফুলালো। ভীষণ অদ্ভুত চাহনিতে বাঁকা চোখে তাকালো মাহাদের পানে। উগ্র মেজাজে প্রশ্ন করলো, তাহলে তুমি যে বললে? মাহাত পকেট হাতড়ে একটা রুমাল বের করে সযত্নে পদ্মের ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়া চকলেটের লালা পরিষ্কার করে দিল। মিহি মৃদুল হাসি দিয়ে বলল, তোর চুলে যে এত বছর ধরে ডিম, আমলকি, মেহেদি, ডালের নাম করে আরও কত কিছু যে মাখিয়েছি, সেসব কি তোর শ্বশুর বাড়ির লোক দিয়ে গিয়েছিল আমায়, নাকি তুই কোথাও থেকে আমদানি করে এনেছিলি? না, সব আমার টাকার জিনিস। সেখানে তোর মামারও কোনো অবদান নেই। তাই আমার মেহনতে করা ফসল বরবাদ হতে কেমনে দেখি বল? আমি তোমাকে বলেছি এই আগাছার পেছনে এত খরচ করে বেড়াও? সীমাহীন বিরক্ত যেন ভেসে উঠল এবার পদ্মর সারা মুখে। তাই সামান্য প্রতিবাদ কণ্ঠেই বলল পদ্ম, না, বলিসনি তো, কিন্তু পদ্ম শোনা আমার মানাও তো করেনি। তুমি কি আমার মানা শুনতে? সব সময় তো নিজের মর্জি চালাও আমার ওপর। জিনিস যখন আমার, মর্জি তো আমারই চলবে, তাই না? এক ফোঁটা সোনালি রোদের সরু রশ্মিতে চোখ দুটো কুঞ্চিত হয়ে আসে পদ্মর। এসব কথার প্রেক্ষিতে পদ্ম কিছু বলতে গিয়েও আর বলতে পারে না। প্রতিবার এমনই হয়। মাদের বিশাল যুক্তির সামনে তার 14 বছরের কিশোরী পদ্ম বলার মতো আর কোনো শব্দ খুঁজে পায় না। তাই রাগ করে ললিপপটা মুখের একপাশে এনে বুকের কাছে আড়াআড়িভাবে হাত রেখে বসে থাকে। মুহূর্তে ললিপপের কারণে মুখের এক পাশ কেমন বেলুনের মতো ফুলে যায়। মাহাদের হাসি পায় তা দেখে টান দিয়ে চকলেটটা পদ্মর মুখ থেকে বের করে পদ্মর কিছু বলার আগেই তৎক্ষণাৎ নিজের মুখে পুরে নেয়। পদ্মর বাচ্চা রাগ পারে। কার মুখের কিঞ্চিত মত নসিকা মুহূর্তে রাগে ফুলে ভেবে ওঠে। চিকন হাতে মাহাদের বক্ষে হালকা ধাক্কা দিয়ে শাসানো স্বরে বলে, কিনে খেতে পারো না? সব সময় আমারটা কেন খাও? মাহাত হাত ঘড়িতে তাকিয়ে একবার সময় দেখে নিয়ে আবারও বাইকে চেপে বসলো। ওর চকলেট রঙের আধ খাওয়া চাঁদের ঠোঁটের আড়ালে এক চিলতে হাসির প্রয়াস তখন। তা অবশ্য সবার চোখে লুকিয়ে হলেও এবার পদ্ম দৃষ্টি এড়ায় না। পদ্ম ঠোঁট কুচ করে চাইল। কিশোরীর টলটলে রাগের বাদ সম্পূর্ণ আগ্রহ করে বলল, তোর নিজের বলতে এই মাহাত ছাড়া কিচ্ছু নেই এই ইহু দুনিয়ায়। বরং তো সব কিছুতেই আমার অধিকার বিরাজিত। এই ললিপপটাও কিন্তু আমার টাকা দিয়ে কেনা, তাই এর ওপর আমারও অধিকার আছে, মনে আছে তো? খোটা মারো, দেখে নিব তোমাকে আমি। আমারও সময় আসবে বুঝলে। একটু বড় হতে দাও আগে। বিয়ে করে জামাইকে বলে তোমার সব পাওনা পাই পাই করে শোধ করে দিব। তার মানে সারা জীবন অন্যের কাছেই বোঝা হয়ে থাকবি? নিজের থেকে কিছু করার ইচ্ছে নেই তোর? বজ্জাত মহিলা লোক, এখনো নাক টিপলে দুধ বের হয়, তার আবার বিয়ের স্বপ্ন। তাছাড়া তোর মতো গাধিকে বিয়ে করবে কে শুনি? তার চেয়ে ভালো আমি বিয়ে করে তোকে আমার বউয়ের কামলা বানাবো। তোর জন্য ওটাই পারফেক্ট জব হবে। নতুন একটা নামও দেবো, কামের বেটি রহিমা। কি বলিস? ইস, শখ কত! কামলা বানিয়ে দেখো। তোমার আন্ডারওয়্যারগুলো সব কাঁচি দিয়ে কেটে ফুটো করে দিব। তাতেও যদি শখ না মেটে তোমার চুলগুলো ছিঁড়ে একদম ন্যাড়া বানিয়ে দিব। তারপর সেই চুলগুলো কাককে খাওয়াবো। পাশের বাড়ির পুচকোগুলোকে শিখিয়ে দিব তোমাকে দেখলে রোজ যেন বলে, ন্যাড়া মাথা 4 আনা, চাবি দিলে ঘোরে না। এরপরেও স্বাদ না মিটলে তোমার বউয়ের কাপড় চোপড় বেচে কটকটি খাবো। এরপরেও যদি স্বাদ না মেটে পাশের বাড়ির বুড়ো আঙ্কেলের সাথে তোমার বউকে ভাগিয়ে দিব। বলেই খিলখিল করে হেসে ওঠে পদ্ম। বাইকের আয়নায় সরল দৃষ্টিতে তাকিয়ে দেখে তা মাহা। মেয়েটার এই বাঁধনহারা হাসি মাহাদের হৃদকম্পনের কেমন আড়ালো আলোড়ন করে তোলে মুহূর্তে। হয়তো যেন অম্বরের ঘন ঘটা গগন উজ্জ্বলের আলোতেও চকচক করে উঠছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামনে দৃষ্টি রেখে মাহাত বাইক চালু করে। বাইকের গতি বাড়াতেই একটা ছোট্ট হাত মাহাদের পেটে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে নিশ্চিন্তে। এই যেন প্রশান্তির এক ছায়া। নির্ভয়শীলের ঘেরা একটুখানো স্থান এই কিশোরীর জন্য।
বাইক এসে থামলো একটি একতলা পাকা বাড়ির সামনে। বাড়িটা মূল সড়ক থেকে কিছুটা ভিতরে অবস্থিত। এর বাহ্যিক সৌন্দর্য একদম ঝকঝকে, যা প্রথম দেখাতেই নজর কাড়ে। সদর দরজার পাশে পাথর ও মার্বেল দিয়ে খুব যত্ন করে লেখা রয়েছে আঞ্জুমান নিবাস। বাড়িটি খুব বড় নয়, তবে ছোট বলেও মনে হয় না। এর সামনে রয়েছে রঙিন ফুলের বাগান, যা বাড়ির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলেছে। পিছনের অংশে একটি প্রশস্ত জায়গা জুড়ে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে, যা পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। বাড়ির মালিকের যাতায়াতের জন্য দুটি 4 চাকার গাড়ি রয়েছে এবং সেগুলোর জন্য বাড়ির একপাশে একটি ছোট্ট কিন্তু সাজানো গ্যারেজ নির্মাণ করা হয়েছে। একতলা বাড়িটি হলেও এটি বেশ প্রশস্ত এবং অনেকগুলো ঘর দিয়েই তৈরি। প্রতিটি ঘরের সঙ্গেই বড় বড় বারান্দা যুক্ত, যা বিভিন্ন রকমের ফুলের গাছে সুন্দরভাবে সাজানো। ফুলের সৌরভ আর বাড়ির সাজসজ্জা মিলিয়ে এটি এক অন্য আবহ তৈরি করে। মাহাদি বাড়ির জ্যেষ্ঠ পুত্র সিরাজুল খানের একমাত্র সন্তান। সিরাজুল পেশায় একজন কাপড় ব্যবসায়ী। এই পেশার সঙ্গে তাদের পারিবারিক যোগসূত্র বহু পুরনো। তাদের পূর্বপুরুষেরা এই ব্যবসার সঙ্গেই জড়িত ছিলেন। 60-এর দশকে বাংলাদেশের ভূখণ্ডে তাদের একটি ছোট্ট টেইলার শপ বা দর্জির দোকান ছিল। এই দোকানের মাধ্যমেই তাদের ব্যবসার সূচনা হয়। তবে মুক্তিযুদ্ধের সময় দেশের অস্থিরতার কারণে দোকানটি বন্ধ হয়ে যায়। কিন্তু এই ঘটনাতেও দমে যায়নি সিরাজুল খানের দাদা নিয়াজ খান, বরং স্বাধীনতার পর নতুন উদ্যমে তিনি খান গার্মেন্টস নামে একটি কারখানা স্থাপন করেন। 70-এর দশকের মাঝামাঝি সময়ে এই প্রতিষ্ঠানটি দেশে সুনাম অর্জন করতে শুরু করে। এরপর সিরাজুল খানের পিতা মনসুর খানের দক্ষ নেতৃত্বে ব্যবসার পরিধি আরও বাড়তে থাকে। নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও প্রসারিত হয়। বর্তমানে সিরাজুল খান নিজেও তার পিতার হাত ধরে ব্যবসায়িক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং খান গার্মেন্টসকে আন্তর্জাতিক বাজারেও পরিচিত করার স্বপ্ন দেখছেন। 3 ভাই 1 বোন নিয়ে তাদের এই পরিবার। সিরাজুল খানের মায়ের নাম ছিল আঞ্জুমান। তার বাবা মনসুর খান ভালোবেসে বিয়ে করেছিল বাচ্চা আঞ্জুমানকে। সে সময় অবশ্য কম বয়সেও মেয়েদের বিয়ে হওয়ার এক সাধারণ প্রথা ছিল। বয়সে আঞ্জুমান ছোট হলেও মনসুর নিজের স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত। সেই ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকের এই আঞ্জুমান ভিলা। জামিল ও শফিক হলো সিরাজুল খানের সহোদর ভাই। জামিল ভাইয়ের সাথে পারিবারিক ব্যবসায় নিযুক্ত। স্বভাবে সে একটু বোকাশোকা। বাস্তবিক জ্ঞান ধারণা বলতে তার একদম কম, তাই বারবার বিশ্বাস করে ঠকে বসে। ভাইয়ের সরলতার কারণে বারবার বিপদে পড়তে হয় পরিবারকেও। তাই সিরাজুল খান তার এই বোকাশোকা সহোদর ভাইকে নিজের সাথেই পারিবারিক ব্যবসায় লাগিয়ে দেয়। ব্যবসায় লাগানো ছিল একটা বাহানা। সত্য বলতে সে তার এই সহজ সরল ভাইটাকে বহিরাগত জগৎ থেকে রক্ষার জন্য নিজের কাছেই রাখে। সিরাজুল খানের ছোট্ট ভাই শফিক একটা প্রাইভেট ব্যাংকে জব করে। ব্যবসার প্রতি তার কোনো ঝোঁক কোনো কালেই ছিল না। সে চাকরিতে নিজের প্রসন্ন খুঁজে নিয়েছে বলেই সিরাজুল খানও সেখানে বাধা দেওয়ার প্রয়োজন মনে করলেন না। 21 শতাব্দীতে এসে সাধারণ যৌথ পরিবার দেখা বড্ড দুষ্কর। তবে কিছু কিছু পরিবার আজও নিজের রক্তের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। তাই তো আঞ্জুমান ভিলার সিরাজুল খান তার ভাইদেরকে সাথে নিয়ে এখনও একসাথেই থাকেন। আর মাহাদ হলো এই পরিবারের একটি শক্ত স্তম্ভ। তাছাড়া এই বাড়ির মেজ ছেলে জামিল খান 2 ছেলে মেয়ের বাবা। ছেলে মেয়ে দুটোই অবশ্য এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আর ছোট মেয়ে নাহরের জন্য এখন সুপুত্র খুঁজে চলেছে পরিবারের সকলে। ছোট ভাই শফিকের ঘরে কোনো সন্তান নেই। বিয়ের প্রায় 7-8 বছর হতে চলেছে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি এখনো। আর হওয়ার সম্ভাবনা আছে বলেও কারোর মনে হয় না। সমস্যাটা আসলে কারোরই জানা নেই। তবে সব ভাগ্যের আশাই ছেড়ে দিয়েছে এখন সবাই। বলে না, আল্লাহ চাইলেই সব হয়। এত বড় পরিবার আর এতগুলো লোকের মধ্যে সবচেয়ে আদরের পাত্র হলো এই বাড়ির ছোট কন্যা জুলেখার মেয়ে পদ্ম। 3 ভাইয়ের একমাত্র বোন ছিল জুলেখা। বোন অন্তঃপ্রাণ ছিল ভাইয়ের। একমাত্র বোন বলে খুব আদর যত্নে লালন পালন করেছিল তারা।
কিন্তু একটা ঝড় এসে সব কিছু লণ্ডভণ্ড করে দেয় তাদের জীবন। আর বাবা মা হারা হয়ে যায় পদ্ম। এতিম পদ্মর মামারা ছাড়া আর কেউ ছিল না তখন এই জগৎ সংসারে। আদরের বোনের শেষ চিহ্ন তারাও ফেলে দিতে পারেনি। আগলে নেয় তারা পদ্মকে। আঞ্জুমান ভিলায় পদ্মর প্রবেশ ঘটে মাহাদের হাত ধরে। ছোট্ট একদিনের পদ্মকে সাদা একটা তোয়ালে পেঁচিয়ে নার্স যখন ওটি থেকে বের করে জুলেখার আত্মীয় স্বজনদের খোঁজ করছিল, তখন 16 বছরের মাহাদ ছাড়া কেউ ছিল না তার পাশে। তাই নার্স ছোট্ট সেই শিশুটিকে মাহাদের হাতেই প্রথম তুলে দেয়। মাহাদের কোলে প্রথম যেদিন পদ্মকে দিয়েছিল নার্স, তখন খুব সাবধানে ওকে জড়িয়ে অবাক হয়ে দেখেছিল মাহাদ। এই পটলিতে জড়ানো পুতুলটি নাকি ওদের। সেদিন অনিচ্ছা সত্ত্বেও খুশিতে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল মাহাদের কপাল বেয়ে। এটা যেন ওর কাছে এক অনাকাঙ্ক্ষিত সুখ ছিল, যে সুখের বর্ণনা ও মুখের ভাষায় প্রকাশ করতে পারবে না। কিন্তু পর মুহূর্তেই জানতে পারে একমাত্র ফুপুর অবস্থা ভালো না, প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। ডাক্তারের হাতে আর কিছুই করার নেই। তা শুনে মাহাদ এক মুহূর্ত থমকে যায়। ছোট ফুপু জুলেখার কাছে মাহাদ ছিল বরাবরই অত্যন্ত আদরের। শৈশবে মাহাদ মায়ের তুলনায় বেশি সময় কাটিয়েছে ফুপুর স্নেহ আর আদরের আঁচলে। বাড়ির সবার মধ্যে জুলেখার পরেই সবচেয়ে ছোট ছিল মাহাদ। তাই যেমন জুলেখা ছিল পরিবারের সবার আদরের মধ্যমণি, তেমনি মাহাদ ছিল জুলেখার চোখের মধ্যমণি। জুলেখা যখন বাড়ি ছেড়ে চলে যায় এবং সবার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে, তখনও মাহাদ লুকিয়ে লুকিয়ে ফুপিকে দেখে আসতো। আজ এমন এক কঠিন সময়ে যেখানে জুলেখার আপনজন বলতে কেউ পাশে নেই, নিজের ভাইয়েরাও নয়, সেখানেই এই ছোট্ট ছেলেটা তার ফুপুর পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে। মাহাদ একা কী করবে না করবে তখন কিছুই বুঝতে পারছিল না। বাবা চাচাদের ফোন করে অবশ্য সব জানিয়েছে সে, কিন্তু তাদের আসা পর্যন্ত হয়তো ফুপু আর বাঁচবে না। ডাক্তারের কথায় ছোট্ট শিশুকে কোলে করে মাহাদ ফুপুর কাছে গিয়ে বসে। শিশুটাকে জুলেখার পাশে শুয়ে দিয়ে মাহাদ মিষ্টি করে হেসে বলে, দেখো ফুপি, তোমার একটা পুতুল হয়েছে, একদম পুতুলের মতো দেখতে। ওকে একবার দেখো, একদম তোমার মতো আদল ওর, যেন তোমারই কার্বন কপি। জুলেখা মেয়ের দিকে একবার ক্লান্ত চোখে তাকায়। নোনতা জল গড়িয়ে পড়ে ওর গাল বেয়ে। রুক্ষ ঠোঁট দুটো দিয়ে ছুঁয়ে দেয় মেয়ের কপাল। আচ্ছা, এর নাম কি রাখা যায় বলো তো তুমি? জুলেখা কাস্ট হেসে বলে, তুই বল, ওকে তো সবার আগে তুই দেখেছিস, তাই ওর প্রতি অধিকারও তোর বেশি। পুতুলটার জন্য একটা সুন্দর নাম রেখে দে তো। মাহাদ কিছুক্ষণ ভাবে। ওর ভাবনার তার ছেড়ে হঠাৎ বলে ওঠে, পুতুলটাকে আমি পদ্ম বলে বলে ডাকবো, কেমন? পদ্ম। মনে মনেই বার কয়েক আওড়ায় নামটা জুলেখা। নামটা সত্যি সুন্দর। ওর মেয়েটারও তো দেখতে ভারী মিষ্টি। ঠিক ওর মতোই সৌন্দর্য নিয়ে ধরণীতে এসেছে, হয়তো ওর চেয়েও বেশি। কিন্তু ভাগ্য যে এই মেয়েটার মায়ের মতো পেয়েছে। হায় অদৃষ্ট, এই কেমন তোমার বিচার? জুলেখা নিজেও মা হারা ছিল, তবু ওর পাশে বাবা নামের বটবৃক্ষের ছায়া ছিল সব সময়। মাথার উপরে একটা ছাদও ছিল। হয়তো মায়ের মতো বাবার বুক মুখ গুজে কাঁদা যেত না, হয়তো মনের কষ্টের কথা বলে নিজেকে হালকা করা যেত না, তবুও জন্মদাতা পিতা তার স্নেহের হাত যখন মাথায় ছুঁয়ে দিত, তখন সব কষ্ট হঠাৎ হাওয়া হয়ে যেত ওর। কিন্তু ওর পদ্ম, সে তো একদম এতিম, অসহায়, কেউ নেই ওর, কেউ না। আর বেশি কিছু ভাবতে পারল না জুলেখা। মেয়ের কথা ভাবতে গিয়ে বুকটা হু হু করে উঠল তার। এ কেমন বিচার স্রষ্টা! জুলেখা জানে ওর হাতে সময় নেই। ডেলিভারির সময় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও ওর প্রেগনেন্সিতে অনেক জটিলতা ছিল সেই প্রথম দিক থেকেই। ডাক্তার ওকে সাবধানও করেছিল বারবার, কিন্তু জুলেখার সেই সময় মানসিক অবস্থা সচল ছিল না কোনো সিদ্ধান্ত নেওয়ার। এখন ভাবছে, কেন সব জেনেও এক অনিশ্চিত ভবিষ্যতের মাঝে মেয়েটাকে জন্ম দিতে গেল। এখন কি হবে ওর মেয়ের? ও তো চাইলেও পারবে না মেয়েকে বুকে জড়িয়ে রাখতে, কারণ ওর শরীরটা যে পিছনের দরজা দিয়ে এই দায় ফেলে পালানোর চেষ্টা করছে। মলিবাসের বেড়া এসে এক এক করে ভেঙে পালানোর পথ কিছুটা পরিষ্কার করে নিয়েছে এরই মধ্যে। এখন শুধু ফাঁকটা একটু বড় করে শরীরটা গলিয়ে বেরিয়ে যেতে পারলেই বাজে। কিন্তু তারপর ওর অসহায় মেয়েটার কি হবে? ফুপি, কি ভাবছো এত? দেখো, সব ঠিক হয়ে যাবে। একবার বাবাকে আসতে দাও, এবারে সে রাগ করে থাকতে পারবে না। বড্ড ভালোবাসে মানুষটা তোমাকে। জুলেখার চিন্তিত বদনখানি দেখে কথাটা বলল মাহাদ। জুলেখা মলিন হাসে।
ভাইয়ের প্রতি একসময় ভীষণ রাগ ছিল তার, পরে অভিমান, কিন্তু এখন কারোর প্রতি কোনো অভিযোগ নেই। কি হবে এত অভিযোগ করে? সেই তো সব মায়ার বাঁধন ফেলেই চলে যেতে হবে ওকে পরকালে। তাহলে কার জন্য মনেও এত বিদ্বেষ রাখবে? বেশ কিছুক্ষণ কেটে যায় শ্মশানের নীরবতায়। তারপর হঠাৎ জুলেখার বিচলিত কণ্ঠে মাহাত সজাগ হয়। মাহাত, জি ফুপ্পি, কিছু বলবে? কিছু লাগবে তোমার? দাঁড়াও, আমি ডাক্তার ডাকছি। মাহাত উঠতে নিলে জুলেখা তার দুর্বল হাত দিয়ে মাহাতের হাত ধরে আটকায়। মাহাত দেখে ওর দিকে কেমন অসীম শূন্যতায় তাকিয়ে আছে জুলেখা। অজানা আশঙ্কায় গাটা শিরশির করে ওঠে মাহাদের। এমন কেন লাগছে ফুপুকে? তাহলে কি? কি হয়েছে ফুপ্পি? মাহাত, আমার পদ্ম বড় অসহায় রে। কেউ নেই ওর, কেউ না। ও যে এতিম। কেমন শ্বাস টেনে টেনে বলল জুলেখা। ঘাবড়ে যায় মাহাত। জুলেখার শারীরিক অবস্থা ও ঠিক মনে হয় না। ও দ্রুত তাকে সামলাতে। কি সব বলছো ফুপ্পি? আমরা আছি তো, বাবা মা চাচুরাও আসছে। দেখো সব ঠিক হবে, আমিও আছি, তুমি চিন্তা কেন করছো? তো তুই আছিস তো মাহাত? সত্য বলছিস? জবাব পায় না জুলেখা। কেমন থমথমে গাঢ় নিরুত্তেজ চোখে তাকিয়ে রয়। সহসা তার পাশে জায়গা করে নেয় মাহাত। ও বুঝতেই জুলেখার চোখের কোটর বেয়ে গড়িয়ে পড়ে জলস্রোত। বড্ড বিড়ম্বনায় ভুগছে ছেলেটা। ফুপুর অসহায় মুখ দেখে ওর বুক ফাটা কান্না আসছে। আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না তোকে ছাড়া। জীবনের কঠিন অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে আবেগে ভুল সিদ্ধান্ত নিয়ে কতটা কষ্ট পাওয়া যায়। আমি চাই না আমার পদ্মের জীবনও এমন কিছু ঘটুক। আমার মেয়ে যেন কখনো আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত না নেয়। তার জীবনে প্রতিটি পদক্ষেপ যেন ভালোভাবে চিন্তা ভাবনা করেই নেয়। তার জন্য ওর একজন সঠিক পথ প্রদর্শক দরকার। আর তুই হবি সেই মানুষ যে আমার পদ্মকে কখনো ভুল পেতে চলতে দিবে না। কথা দে মাহাত, এই অসহায় মাকে ধরে কথা দে, আমার পদ্মকে আগলে রাখবি। মাহাত মুখে নকল একটা হাসি ফুটিয়ে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ফুপ্পি, আমরা সবাই মিলে ওর খেয়াল রাখবো। তুমি কেন এত চিন্তা করছো? আগে বাড়ি ফিরি, তারপর সব কথা হবে। তুমি একটু শান্ত হও। কিন্তু আফসোস, সেদিন জুলেখার আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হয় না। তবে যাওয়ার আগে অনেক ভরসা করে নিজের একমাত্র অবলম্বনটিকে তুলে দেয় 16 বছর বয়সী তরুণ মাহাতের হাতে। সেদিন ছোট্ট সেই শিশুটিকে মাহাত বুকের মধ্যে সাবধানে আগলে রেখে নিয়ে আসে আঞ্জুমান ভিলায়। তখন থেকে এই ছোট্ট পদ্ম হয়ে ওঠে মাহাতের প্রাণ ভোমরা। এই বাড়িতে পদ্মর সকল আবদান কেবল মাহাতের কাছে। 13 বছরের পদ্ম মাহাদের নিকট আজও শিশুসুলভ, যা সময়ের সাথে পদ্মকে আজও বড় হতে দেয়নি। সেই দিনের সেই ছোট্ট পদ্মকে আজও মাহাত অতি যত্নে ভরসার সাথে সব কিছু থেকে আগলে রেখেছে। সাফেদ রঙের দেয়ালে শোভা হয়ে দাঁড়িয়ে আছে অ্যান্টিক ফিনিশ স্টেশন ওয়াল ক্লক। ঘড়ি টুংটাং শব্দ জানান দিচ্ছে সবেমাত্র 9টা বাজে। এরই মধ্যে বাড়ির সবাই ডাইনিং টেবিলে ভিড় জমেছে রাতের খাবারের জন্য। সারাদিন সবাই যতই ব্যস্ত থাকুক না কেন, কেবল এই সময়টাকে বরাদ্দ করে রাখা হয়েছে পরিবারের সকলেই একসাথে রাতের খাবারটা খাবে বলে। এটি কেবল অনুরোধ বা নিছক কথা ছিল না, বরং কঠোর বিধি নিষেধ ছিল আঞ্জুমান ভিলার। এই নিয়ম অনেক আগ থেকেই পালন হয়ে আসছে, যা রেশ ধরে রেখেছে বয়োজ্যেষ্ঠ সিরাজুল খান। ডাইনিং টেবিলের উপরে বুক ভর দিয়ে বসে আছে পদ্ম। তার সামনে প্লেট ভর্তি কচি শসা। খাবার এসে পৌঁছায়নি এখনো টেবিলে। বাড়ির গৃহিণীরা এক এক করে খাবার পরিবেশনে ব্যস্ত। পদ্মর খিদে পেয়েছে, পেটের ভেতর থেকে ছুছু করে আওয়াজ বের হচ্ছে। খিদে একদম সহ্য করতে পারে না মেয়েটা, তাই মুখটা ভাতের হাড়ের মতো করে বসে আছে। আপাতত শসা ছাড়া আর কোনো গতি নেই, তাই শসার প্লেটটা কাছে টেনে নিয়ে হাতে তুলে নিতে শুরু করে দেয়। ওর ঠিক উল্টো পাশে বসে আছে নুপুর আর ঝুমুর দুবোন। তারা নিজেদের মধ্যে গল্প করতে মশগুল। দেখতে সুন্দর মার্জিত হলেও তাদের একটাই সমস্যা, জিপা চলে বেশি। তাদের কথার জুটি এই জীবনের সেই সবার নয়। সারা দুনিয়ার যত প্যাচাল আছে তাদের মস্তিষ্ক জুড়ে বিস্তার করে বেড়ায়। তার মধ্যে কাজের চেয়ে বস্তা পচা আজাইরা কথাই থাকে বেশি। এটা অবশ্য তাদের আশেপাশের সবাই এখন কিছুটা মেনেও নিয়েছে। তবে তাদের কথার কারোর কোনো বিশেষ মনোযোগ থাকে না কখনো। তারা আপন ভুবনেই খুশি, বাকি সবাই আপন ভুবনে ব্যস্ত। এরা এত কথা পায় কোথা থেকে? কিশোরী পদ্মর অবুঝ মন ভাবে মাঝে মাঝে। অপরদিকে পদ্মর কথার ভাণ্ডারে যেন কথাই নেই।
বলার আগেই সব শেষ হয়ে যায়। অথচ এই নূপুর আর ঝুমুরকে দেখে, কত কথা বলতে পারে এরা। উফ, পদ্মর মাথা ব্যথা করে এদের কথাগুলো বলতে দেখলে। নূপুর ঝুমুর হলো মাহাদের মামাতো বোন। মামা খোরশেদ আলমের কন্যা এরা। নূপুর বড়, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, আর ঝুমুর এই বছর এসএসসি দেবে। তাদের পিতৃক ব্যবসা কুমিল্লাতেও হলেও পড়াশোনার তাগিদ দেখিয়ে তাদের বাবা মা এই দুই বোনকে ধাক্কা মেরে ঢাকায় পার্সেল করে। সেই মুহূর্তে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও আপন ভূমি, আপন মানুষগুলোকে ছেড়ে এখানে আসতে হয় তাদের। সবার মনে করে নূপুর ঝুমুরকে পড়াশোনার জন্য এখানে পাঠানো হয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য কেবল নূপুর আর ঝুমুরই জানে। খোরশেদ আলম লোভী প্রকৃতির মানুষ। বোনের শ্বশুরবাড়ির সম্পত্তির উপর তার কুদৃষ্টি সেই আদিকাল থেকেই। তাই তো সে চেয়েছিল এই বাড়ির দুই ছেলের মধ্যে কোনো এক ছেলের নজরে যেন পড়ে যায় তার রাজকন্যারা। তাহলেই তো কেলাফতে রাজরানী হয়ে থাকবে তার মেয়েরা এই আঞ্জুমান ভিলায়, আর তার জীবন গাড়িও সঠিক লাইনেই চলে আসবে। হাত ঘষলেই তখন টাকা টাকা আসবে। কিন্তু কপাল, মেয়ে দুটো তার একটাও কাজের না। মাহাতকে দেখলেই কিনা ভয় পায় তারা, ভয় তো কথাই বলতে পারে না। আর অপরদিকে আকাশকে দেখলে এরা লেজ গুটিয়ে চলে। তার অবশ্য যথাযথ কারণও আছে। আকাশ অনেকটা প্লে বয় টাইপের ছেলে, আর অহরহ মেয়ে বান্ধবী আছে। তাদের মধ্যে বেশ কয়েকজন তার প্রেমিকাও বটে। কাপড়ের সাথে সাথে আকাশ প্রেমিকা পাল্টাতেও অভ্যস্ত। মুখে বাচাল হলেও এমন মানুষ থেকে দূরে থাকাই পছন্দ করে নূপুর আর ঝুমুর। এই নূপুর আর ঝুমুরের ঠিক মাঝে বসে আছে অন্তরা। বলা হয়ে থাকে সকল বক্তাই একজন ভালো শ্রোতা খুঁজে, আর অন্তরা হলো এই দুই বোনের একজন অন্ধ শ্রোতা বলতে বাধ্য। তার অবশ্য ধৈর্য আছে অনেক, তাই তো মন দিয়ে কথা শোনার ভান করে থাকতে পারে অনেকক্ষণ সে, যদিও তার মন থাকে অন্য কোথাও। নূপুর আর ঝুমুর অবশ্য তা ধরতে পারে না কখনো, বরং তাদের মনোযোগ ধরে রাখতে তাদের সাথে হ্যাঁ বলে তাদের আরও উৎসাহী করে তোলে অন্তরা আরও বেশি করে কথা বলতে। অন্তরা হলো নূপুরের বান্ধবী তথা প্রতিবেশী, মানে আঞ্জুমান ভিলার পাশের বাড়িতেই তার নিবাস স্থান। কিন্তু আশ্চর্য রকম ব্যাপার হলো, এই মেয়ে থাকে ওই বাসায় কিন্তু খায় এই বাসায়। বাসস্থান পাশের বাড়ি হলেও তার দিন কাটে এই বাড়িতেই বেশিরভাগ সময়। তার একমাত্র কারণ হলো এই বাড়ির কিউট অ্যান্ড হ্যান্ডসাম বয় আকাশ। অন্তরা আকাশকে মনে মনে পছন্দ করে, শুধু পছন্দ নয়, জান প্রাণ দিয়ে ভালোবাসে মেয়েটা। তার এই শুদ্ধ ভালোবাসা আকাশের চোখে না পড়লেও মাহাদের চোখে এড়ায় না। তাই একদিন নূপুরকে ডেকে তার বান্ধবীর কীর্তিকলাপ বলে সাবধান করেছে মাহাত। এমনকি অন্তরা মেয়েটাকে বোঝানোর কথা পর্যন্ত বলেছে, কারণ মাহাত নিজের ভাই এবং চাচির সম্পর্কে সব জ্ঞাত। মেজো চাচা জামিল সোজাসাপটা মানুষ হলেও চাচি বেশি সুবিধার নয়। সে কখনো অন্তরাকে নিজের ছেলের জন্য মেনে নেবে না, কারণ অবশ্য অন্তরার গায়ের রং রীতিমতো কালো মেয়েটা। কিন্তু তবুও কেন জানি একবার মেয়েটার দিকে তাকালে বারবার তাকাতে মন চাইবে যে কোনো কামুক পুরুষের। পরিবারের দিক দিয়েও অন্তরা হতভাগা। একে তো মেয়েটা কৃষ্ণবর্ণের, যার কারণে কত কথা না শুনতে হয় বা হয়েছে জীবনে ওকে। তার উপরে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে অন্তরার পিতার দ্বিতীয় বিবাহ। কৃষ্ণবর্ণ অন্তরা মায়ের রং নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু নিজের মায়ের মতো দেখতে একদম অসুন্দর হয়নি ও, বরং কাটা কাটা মুখ, চোখ আর মসৃণ পিছলে যাবার মতো ত্বকে ওকে দেখলে অদ্ভুত মোহনীয় লাগে। কালো রংটিও যে দেখতে ভীষণ সুন্দর তা অন্তরাকে না দেখলে হয়তো বিশ্বাস করা যেতই না কখনো। সব দিক দিয়ে চিন্তাভাবনা করেই মাহাত চায় না এই কিশোরী মেয়ে ওর পরিবারের সদস্যদের জন্য কষ্ট পাক পরবর্তী সময়। তাছাড়া এই বয়সে আবেগটা একটু বেশিই থাকে, মানে মনে আবেগের বসে উল্টাপাল্টা না করে বসে। আবার কোনো ঘটনা ঘটলে আকাশের কিচ্ছু হবে না, কারণ ও ছেলেদের চরিত্রের দাগ দেখা যায় না। অতপর অন্তরার জীবনই নষ্ট হয়ে যাবে। কিন্তু অন্তরা মেয়েটা মাহাদের কোনো কথাই আমলে নিল বলে মনে হলো না। হয়তো এখনও ফ্যান্টাসির মধ্যেই বসবাস করছে ও, তাই তো বাস্তবতা চোখে দেখার ও তো সময় কোথায় ওর। চেয়ার টেনে পদ্মর পাশে বসলো মাহাত। ততক্ষণে টেবিল ভর্তি খাবার এসে পড়েছে। এতক্ষণে আচ্ছন্ন চোখ দুটো হঠাৎ হাসি হাসি হয়ে ওঠে পদ্মর। মাহাত নিজের প্লেট টেনে খাবার নেওয়া শুরু করে। পদ্মর আখি যুগের অগ্রাহ্য জ্যোতিময় চাহনি গিয়ে পড়ে মাহাতের প্লেটে। এক বাজে অভ্যাস তৈরি হয়েছে পদ্মর, প্রায়ই সে মাহাদের প্লেটে ভাগ বসায়। নিজের হাতে খেতে ভালো লাগে না ওর,
আর বাধ্য হয়ে খেলে সেদিন কাকের মতো টুকরে টুকরে খায়। খাবার প্লেটে কম চারপাশে ছড়াবে বেশি, তাই প্রায়ই মাহাত নিজ হাতে খাইয়ে দেয় পদ্মকে। কাজের তাগিদে আজকাল দুপুরে বাড়ি ফেরা হয় না ওর, তাই দুপুরে না পারলেও রাতে মাহাত নিজ হাতেই পদ্মকে খাইয়ে দেয়। এই ঘটনা কেউ প্রথম দেখলে হয়তো বলবে, ইস, ঢং দেখলে বাঁচি না, যত সব ন্যাকাম। কিন্তু এই বাড়ির মানুষের জন্য এটা একটা সাধারণ ঘটনা। বহু বছর ধরেই তারা এই চিত্র দেখে আসছে। বাড়ির সব কিছুর পরিবর্তন হলেও পদ্মর প্রতি মাহাদের এই শিশুসুলভ আচরণের আজও যেন সেই একই রকম হয়ে রয়ে গেছে। শৈশবকাল থেকেই পদ্মর প্রতি মাহাদের অতি যত্ন, আদর আর স্নেহ কোনো কমতি ছিল না। মেয়েটা সবার কাছে বড় হলেও মাহাদের কাছে যেন সেই তোয়ালে পেঁচানো শিশু, যাকে বুকের কাছে আগলে ধরে মাহাদি বাড়িতেই প্রথম নিয়ে এসেছিল। রান্নাঘর থেকে ফিন্নির বাটিটা হাতে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ায় জাবেদা খাতুন। তার মুখটা তেতো হয়ে ওঠে, অসম্ভব বিরক্তে মুখটা কুঁচকে ওঠে। আজও পদ্মকে নিজের হাতে খেতে না দেখে কিছুটা ধমকে ওঠেন তিনি। বিরক্তি কণ্ঠে বলেন, পদ্ম, নিজের হাতে খেতে পারিস না? ছেলেটা সারাদিন পর বাড়ি ফেরে, আর বাসায় আসার পরও তোর জ্বালা একটু খেতেও পারে না শান্তি মতো। কবে বড় হবি তুই শুনি? মাত্র বলে জাবেদাকে কথার মাঝেই থামিয়ে দেয় মাহাত। ছেলের গম্ভীর কণ্ঠে মুহূর্তেই চুপসে যায় জাবেদা। ছেলেটা তার জেদি বা লাজুক নয়, তবে খুব কম কথা বলে। তার নিজের জন্য কাউকে কিছু করতে বা বলবে না, তবে নিজে যা মন চাইবে তাই করবে। এমন নয় ছেলে তার ভীষণ অবাধ্য, কিন্তু তার নিজস্ব কিছু নীতি আছে যার সাথে আপোষ ছেলেটা কোনোদিনও করবে না। মা হয়ে তিনি নিজের ছেলের গম্ভীর ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ। আসলে মাহাদের মধ্যে এমন কিছু আছে যেখানে সামনের জন কেমন অনায়াসেই শ্রেয়মান হয়ে পড়ে। মিনমিনের স্বরে জাবেদা বলে, রোজ রোজ এক জিনিস ভালো না মাহাত, এতে ওর অভ্যাস খারাপ হয়ে যাবে। হলে হবে, তাতে সমস্যা কি? এক বাক্যের উত্তর তার, যেন এটা কোনো বড় বিষয় নয়। মা সারা জীবনই পদ্মকে এভাবে মুখে তুলে খাওয়াতে পারবে। মা নিজের প্লেটে থাকা মুরগির মাংসের টুকরোর সাথে ভাত মেখে পদ্মর মুখের কাছে ধরে। মাংস ছাড়া পদ্ম ভাত খেতে পারে না, তাই বাড়িতে প্রায় প্রতিদিনই মাংসের একটা পদ রাখা হয় পদ্মর জন্য। তবে মাছ মুখে না দিলেও ইলিশ মাছের ডিমটা আবার খুব পছন্দ পদ্মের। তাও হতো না যদি না মাহা জোর করে খাওয়া শেখাতো। মেয়েটার পাটকাঠির মতো শরীরের অংশ মাংস বলতে কিছুই নেই। এদিকে শাক সবজি মাছে যেন পদ্মর অ্যালার্জি, একদম মুখে নিতে পারে না পদ্ম। তাই পদ্মর শরীরে পুষ্টির ঘাটতি আছে, ডাক্তার জানায়। এরপর মাহাত উঠে পড়ে লাগে পদ্মর খাওয়ার পিছনে। মাংসের সাথে ওকে একটু একটু করে বাকি সব খাবারও চেষ্টা করে। পদ্ম নিজ থেকে কিছু খাওয়ার চেষ্টা করে না, তবে মাহাত কথার ছলে একটু আকটু শাক সবজি মুখে তুলে দেয় মেয়েটা। তবে ইলিশ মাছের ডিম পেলে আর এত তোষামত করতে হয় না মেয়েটাকে। সেদিন মাংস না হলেও যেন চলে। পদ্ম কারোর কথার সিকি পরিমাণ পরোয়া করে না। মুখ ভর্তি মাংসে ভরা ভাত চিবোতে ব্যস্ত এখন সে। বাকি দুনিয়ার কারোর অভিলাষ জানার প্রয়াস তার মধ্যে নেই, আর সে জানতেও চায় না এসব। মাহাত তাকে পারিবারিক সকল ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে বলেছে, তাই সে কখনো কোনো বিষয়ে আগ বাড়ি কিছু বলতে চায় না। এর মধ্যে মুখের ভেতরে ভাত রেখে আরেক লোকমা ভাত মুখে পড়ে দেয় পদ্ম। হঠাৎ গলা থেকে কাশি লাগে মেয়েটা। বিচলিত হয়ে পড়ে মাহাত। গ্লাসের একটা পানি তুলে দেয় পদ্মর মুখের কাছে। কিছু পানি থুতনি গড়িয়ে নিচে পড়ে, তা আঙ্গুলের সাহায্যে যত্নের সাথে মাহাত মুছে দেয়। এত তারা কিসের তোর? একটু আস্তে খা। আমি কিছু বলেছি তোকে? আর বাকি কে কি বললো সেটা শোনার তোর প্রয়োজন নেই, আমি এখনো বেঁচে আছি। অবুঝ বালিকাটি কি বুঝলো কে জানে, তবে ক্ষণকাল না গড়াতেই একটা চিত্ত শীতল করা মায়াবী হাসি টুপ করে এসে গড়িয়ে পড়ল তার টোল পড়া ওই মিষ্টি ওষ্ঠধারে। আর চোখে জাবেদা সবই চেয়ে চেয়ে দেখে। পদ্মর প্রতি ছেলের এই আদিক্ষেতা তার মোটেও পছন্দ নয়। এমন নয় পদ্মকে জাবেদা অপছন্দ করে, তিনি কেবল তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যা পদ্মর কারণে অনিশ্চয়তার ধার সীমায় পড়ে আছে। ছেলের কথার মনটা ভারী হয়ে উঠলেও সাথে সাথে নিজেকে সামলান তিনি। একটু শান্তি দিবে না এই ছেলে, তবে এখন বেশি রাগ জেদ দেখানো যাবে না, নইলে সব বিগড়ে যেতে পারে। সে একজন মা, এত তাড়াতাড়ি তাকে হাল ছাড়লে তো চলবে না। তাই চট করে পরিস্থিতি বুঝে নরম কণ্ঠ করে বললেন, এটা কেমন কথা মাহাত? ও তো আর সারা জীবন এখানে থাকবে না। মেয়ে মানুষ পরের ঘরে তো যেতে হবে নাকি?
এভাবে অন্যের হাতে আর কতদিন? অন্যের হাতে মানে? হঠাৎ করে ঝলসে উঠল মাহাদের সর্বদেহ। ও পদ্মর জন্য অন্য কেউ? যে কথা ভাবতেও বুকটা ভারী হয়ে আসে ওর। আর ওর মা কত সহজে ওকে পদ্ম থেকে এক পলকে পর করে দিল। কলিজায় যেন কেউ ছেদ করে দিয়েছে, এমন অসহনীয় ব্যথা লাগছে। গভীর দৃষ্টিতে জাবেদার দিকে তাকালো মাহাদ। নিস্তব্ধ হলো ড্রয়িং রুমের পরিবেশ। বাতাস ভারী হলো মাহাদের জোরালো স্বরে। কারোর মুখে কোনো কথার জোগাড় নেই। সবাই যেন সচেতন নাগরিকের ভূমিকা পালন করতেই ব্যস্ত। আচানক মাহাদের গম্ভীর স্বরে হকচকিয়ে যায় জাবেদা। সে এমনভাবে বলতে চায়নি, কিন্তু পদ্মর কারণে ছেলের জীবন রসাতলে নেমে যাবে তাও সে দেখতে পারবে না মা হয়ে। আজকাল পদ্মর প্রতি মাহাদের টান যে হারে বাড়ছে তা অস্বাভাবিক লাগছে জাবেদার কাছে। যেন পদ্ম ছাড়া দুনিয়ার বাকি সব মিথ্যে মাহাদের কাছে। মাঝে মাঝে মনে হয় এই ছেলেকে জাবেদা পেটে ধরেনি, বরং এই ছেলে ওর বাপ হয়ে লাঠি ঘোরায় ওর সাথে। কেন তার ছেলেটা এমন? কোনো কথা ভালো করে বললেও শুনতে চায় না। জাবেদা এতে বিরক্ত হন অবশ্যই, তবে ছেলের কাঠিন্যতা দেখে গর্জনের সাহস পায় না, উল্টো চুপ হয়ে যেতে হয়। জাবেদা ফ্যাল নয়নে তাকায় স্বামীর দিকে। তার চোখে স্পষ্ট কাতর অসহায়তার ফুটে উঠেছে। সিরাজুল খান ইশারায় স্ত্রীকে শান্ত থাকতে বলেন। গলা ঝেড়ে শুকনো কেশে মাহাতের উদ্দেশ্য বলে ওঠে, তোমার মায়ের কথার মানে হলো আর কতদিন এভাবে চলবে? সিরাজুল খানের মুখ থেকে কথা কেড়ে নিয়ে মাহাতে নিজেই বলা শুরু করে, যতদিন আমি বেঁচে থাকবো বহাল দশায় থাকবে সব। পরিবর্তন আনার চেষ্টা ব্যর্থ, তাই অযথা চেষ্টা না করা পরামর্শ আমার সবার প্রতি। সিরাজুল খান পরিস্থিতি অবনতি বুঝতে পেরে কথা ঘোরালেন। ছেলে তার সহজে রাগে না, বলতে গেলে মুখে রাগের প্রকাশ খুব কম। বলতে গেলে কোনোভাবে মাহাদের মুখে ফুটে ওঠে না, না রাগ, না অতি আনন্দ, না কষ্ট। খুবই ঠান্ডা মাথার মানুষ, তবে রেগে গেলেও নিজেকে সামলাতে জানে। অন্যায়ের সাথে আপোষ করে না। কেউ দোষ করলে তার শাস্তি মিলবেই। তার অনুশাসন আলাদা, রীতিনীতি আলাদা। তার নিজের জন্য কাউকে কিছু করতে বলে না, তবে তার শাসনের বাইরে উল্টোপাল্টা কাজ করাও যাবে না। সেদিকে ভীষণ কঠোর মাহাত। বাকিদের মতো মেপে ঝেপেও কথা বলে না, বরং মেপে যা আসে তাই বলে দেয়, মানে মনে যা আসে তাই বলে দেয়। এমনকি বাবার সামনে তার গলার স্বরে পরিবর্তন আসে না। মায়াদের ভিন্নতায় একরকম একসময় সিরাজুল গর্ব করে বলতেন, কিন্তু যতদিন যায় তত ছেলেটা এমন হয়ে ওঠে যে বাবা মা ভুল করলেও তাও দৃঢ়কণ্ঠে মুখে বলতে দ্বিধাবোধ করে না। মনে যেন কোনো সংকোচ নেই তার। তাই বাবা মা হয়েও আজকাল কিছুটা বুঝে শুনে কথা বলতে হয় ছেলের সাথে। সিরাজুল সাহেব কিছুক্ষণ চুপ থেকে মুখে বলে, আলোর বাবা ফোন দিয়েছিল, জানতে চাই আমরা বিয়ের তারিখ নিয়ে কি ভাবছি। তুমি বলো কত তারিখে কথা বলবো? এখন সম্ভব না, বলে দাও তাদের সামনের বছরের কোনো তারিখ দেখতে। এত দেরি? আমি আর তোমার মা ভাবছিলাম সামনের মাসের মধ্যে তোমার বিয়েটা সেরে ফেলবো। সম্ভব নয়, কয়েক মাস পর পদ্মর ফাইনাল পরীক্ষা। তাছাড়া নহরকে বিয়ে না দিয়ে আগে নিজের বিয়ের কথা আমি ভাবতেই পারি না। আগে তোমরা নহরের জন্য সুযোগ্য পাত্র দেখো, তারপর না হয় আমারটা দেখা যাবে। এত তারা কিসের? সময়ের সাথে তোমার বছর বাড়ছে মাহাত, আর তুমি বলছো এত তাড়া কিসের? বিয়ের ব্যাপার উঠলে তুমি এত উদাসীন হয়ে ওঠো কেন? তোমার সাথে সব বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে বাচ্চার বাপ হয়ে গিয়েছে, আর তুমি বিয়ের নাম শুনলে পালিয়ে বেড়াও। আসলে সমস্যাটা কোথায় একটু বলবে? একরকম মাহান একদমই পাত্তা দিল না বাবার কোনো কথা, বরং পদ্মকে খাইয়ে দিয়ে সযত্নে মুখ মুছে খাবারের প্লেট সেখানে রেখেই টেবিলে ছেড়ে উঠে দাঁড়ায়। মাহাতকে না খেয়ে উঠতে দেখে জাবেদা পুনরায় রাড়া হয়ে উঠলেন। তার মুখে স্পষ্ট অসন্তোষের ভাব। ছেলের এভাবে না খেয়ে উঠে যাওয়া তার একদম পছন্দ হলো না। মনে মনেই বললেন, এই এক ছেলে হয়েছে, মাকে মা বলে জ্ঞান করে না, একটা কথাও শুনবে না, কোনো কথা ঠিক মতো জবাবও দেবে না। গোয়ার ছেলে একটা, যেন আমার কথা না শোনার জন্যই ওর জন্ম। মনে এত কিছু বললেও মুখে বলতে পারলেন না। কেন যে পারেন না তিনি? ছেলে কি তার এতই বড় হয়ে গিয়েছে যে মা হয়ে শাসন করতে পারেন না? তিনি মুখে বলেন, তুই তো কিছুই খেলি না বাবা, উঠলি কেন? দেখ, তোর জন্য মাছের ঝোল রাখছি, তোর তো খুব পছন্দ, একটি না হয় খেয়ে নে। আমার পেট ভরা মা।
ব্যাস, আর কিছু বলার প্রয়োজন মনে করলো না মাহাত। না কাউকে কৈফিয়ত দিল, পদ্মকে বই খাতা নিয়ে আসতে বলে সোজা চলে গেল নিজের রুমের দিকে। সিরাজুল খান নির্বিকার, প্রগাঢ় দৃষ্টি মেলে মাহাদের মনস্থির বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ, কিন্তু বরাবরের মতো আজও সে অসমর্থ হলো। বিয়ের প্রসঙ্গ তুলতেই ছেলের অস্বাভাবিক আচরণের কারণ খুঁজে পান না তিনি। তার চোখে দৃষ্টি স্থির, শান্ত, নিষ্প্রকল্প। তবে কিছু একটা ভাবছেন হয়তো তিনি মনে মনে, যা তার কুচকানো কপালের ভাঁজ থেকে স্পষ্ট বোঝা যায়। কিছুক্ষণ পরই বই খাতার সমেত মাহাদের রুমে এসে হাজির হয় পদ্ম। দোতলার সবচেয়ে বড় রুমটা মাহাদের। মাহাদ তখন ওয়াশরুমে ছিল। পদ্ম ততক্ষণে দেয়ালে লাগা কিং সাইজের বিছানার মাঝখানে বই খাতা ছড়িয়ে আরাম করে বসে পড়ে। মাহাদ ওয়াশরুম থেকে বের হয়ে পদ্মকে দেখেই প্রসন্ন হাসি। ওয়ার্ড্রোব থেকে একটা ডার্ক চকলেট বের করে পদ্মর হাতে দিতেই প্রাণ খোলা এক হাসি উপহার দেয় মেয়েটা। মাহাদের মন আবারও প্রসন্নে ভরে ওঠে সেই হাসিতে। অতি উচ্ছ্বাসের সাথে সেও পদ্মর পাশে গিয়ে বসে, অভিনিবেশ করে পদ্মকে পড়াতে। বিজ্ঞান বিভাগের একটি অধ্যায় বুঝিয়ে দিতেই পদ্ম বই হাতে নিয়ে চকলেট মুখে পড়ে মনোযোগ লাগায়। এরপর তার ডাগর ডাগর চোখ দুটো বোলাতে থাকে বইয়ের পাতায় পাতায়। পদ্মকে পড়ার মনোযোগ হতে দেখে মাহাদও তার ল্যাপটপ হাতে নিয়ে সোফায় গিয়ে বসে। কিছু নতুন ডিজাইন এসেছে, সেগুলো চেক করা দরকার। কেটে কুটে সবচেয়ে ইউনিক ডিজাইনগুলো বাছাই করতে হবে। সামনে ঈদ, শোরুমে এবার নতুনের মধ্যে বেস্ট কালেকশনগুলো তোলার ইচ্ছে আছে এবার মাহাদের। দেশীয় পণ্য হিসেবে যুক্ত হবে তাঁতের ও মসলিনের পোশাক। রাত বাড়ার সাথে সাথে ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে। চোখ মেলে থাকাটাও দায় হয়ে পড়েছে মাহাদের। তন্দ্রা যেন খুব তাড়াতাড়ি এসে পড়েছে আজও ক্লান্ত দু চোখে। এক পলক ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় মাহাদ। মোহিত হয় তৃপ্তি ও কাতর আঁকিতা। সাথে সাথে মুচকি হাসে মাহাদ। কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে দেখে নিজের দিঘি জলে যত্নে ফুটে ওঠা পদ্মকে। দীর্ঘক্ষণ অনিমেষ এক মনে চেয়ে থাকে মেয়েটার দিকে মাহাদ। কিছু একটা ভেবে দৃষ্টি সরায়। নিজেকে খুব অসহায় লাগছে আজও। মনটা কেমন যেন একটা বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েছে। দিন দিন সব কিছু এক হাতে সামলাতে গিয়ে কেমন ক্লান্ত হয়ে পড়েছে ছেলেটা। ওর নিজেরও একটু শান্তির খুব প্রয়োজন, কিন্তু কোথায় মিলবে ওর শান্তি? ক্লান্ত মাহাদ সোফায় হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বুজে থাকে। মনে তার হাজার চিন্তা। ও বুঝে আর বাকি পরিবারের মতো ওর বাবা মায়ের মনেও ছেলে নিয়ে কিছু আশা, কিছু আকাঙ্ক্ষা আছে। আর এটা দোষের কিছু নয়। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। সন্তানের পূর্ণ একটা সংসার দেখা সব বাবা মায়েরই স্বপ্ন। কিন্তু মাহাদ সেই স্বপ্ন পূরণ করতে অপারগ। তার কারণ যে একটাই, পদ্ম। আজ যদি পদ্মর বাবা মা ওর সাথে থাকতো, মেয়েটার জীবন যদি আর ৫-১০টা ছেলে মেয়ের জীবনের মতো স্বাভাবিক হতো, তাহলে মাহাদকে হয়তো পদ্মকে নিয়ে এত চিন্তা করতে হতো না। কিন্তু ভাগ্যের পরিহাসে মেয়েটার পাশেও ব্যতীত আজ কেউ নেই। সবার উপরে দিয়ে পদ্মকে যতই আদর করুক না কেন, যত্ন করুক, কিন্তু দিন শেষে স্বার্থে ঘা লাগলে ছুঁড়ে ফেলতে সময় নেবে না মাহাদ, তা জানে। তাই তো নিজের জীবন গোছাতে গিয়ে পদ্মর জীবন অনিশ্চিত ভবিষ্যতে ফেলতে পারে না মাহাদ। তাছাড়া মেয়েটা ও ছাড়া আর বা কেই আছে? এখানে মানুষ কেবল নিজের সুখের কথা চিন্তা করে, অন্যের কষ্টের প্রতি তাদের কোনো ভূমিকা নেই। আজ মাহাদ বিয়ে করে বউ আনলে কাল পদ্ম তার শেষ আশ্রয় স্থানও হারাবে। এটা মাহাদ খুব ভালো করেই জানে। কোনো মেয়ে হয়তো চাইবে না তার স্বামী তার চেয়ে বেশি ফুপির মেয়েকে বেশি প্রাধান্য দেয়। যেখানে এত বছরে ওর আর পদ্মর সম্পর্কে সমীকরণ কেউ বুঝতে পারেনি, সেখানে 2 দিনের মেয়েটা যে পদ্মকে একদমই মাহাদের পাশে মেনে নেবে না, তার তো কোনো সন্দেহ নেই ওর। আর তখন ওর নিজের পরিবারও পদ্মর পর হয়ে দাঁড়াবে। মাহাদ চাইলেও হয়তো কিছু করতে পারবে না। হয়তো ওর আদরের পদ্ম সত্যিই জলে ভেসে যাবে। মাহাদ এসব সচক্ষে কখনো মেনে নিতে পারবে না। তাই তো পদ্মর একটা গতি না করে নিজের কথাও ভাবতে চায় না। হঠাৎ গলা শুকিয়ে এলো ওর। ঠোঁটের কোণে অল্প বিস্তর লেগে থাকা হাসিটা এতক্ষণে কোথায় যেন মিলিয়ে গেল। ল্যাপটপটা নিঃশব্দে ছোট্ট টি টেবিলের উপরে রেখে পদ্মর লতানো শরীরের উপরে আস্তে করে চাদরটা টেনে দিল। চাদরের অস্তিত্ব টের পেতেই কিছুটা নড়ে চড়ে উঠল পদ্ম। বিড়াল ছানার মতো গুটিয়ে নিল নিজেকে চাদরের মধ্যে। ছোট খরগোশের বাচ্চার মতো ভীষণ আদরে লাগছে ওর পদ্মকে এখন। মাহাদ ঝুঁকে গিয়ে আদরের উষ্ণ গাঢ় স্পর্শ দৃঢ়ভাবে এঁকে দিল ললাটের এক পাশে। তারপর ব্যস্ত পায়ে চলে গেল বেলকনির দিকে। এটাও নতুন কিছু নয়, প্রায়ই পদ্ম মাহাদের রুমে ঘুমিয়ে পড়ে।
তাছাড়া বছর 7 পর্যন্ত পদ্ম মাহাদের সাথে একই রুমে ছিল। একটু বড় হতেই আলাদা হলো পদ্মর রুম, কিন্তু তখনও দেখা যেত প্রায়ই রাতে পদ্ম মাহাদের রুমে হাঁটি হাঁটি পায়ে চলে আসতো, আবদার করতো এখানে শোয়ার জন্য। একা নাকি ঘুম আসে না ওর, ভয় লাগে মেয়েটার। বয়স তখন ছোট ছিল, তাই কেউ কিছু মনেই করতো না, কিন্তু পদ্মর এমন অভ্যাস যেন এখন বাজে অভ্যাসে পরিণত হয়েছে। আর জানে এটা নিতান্তই পদ্মর ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। আর আছে পদ্মর প্রগাঢ় বিশ্বাস মাহাদের উপর। এই বিশ্বাস, ভালোবাসা আর খানিক স্নেহর মাখামাখি নিয়েই তো গড়ে ওঠা এক অদ্ভুত সম্পর্ক ওদের, যা সহজ ভাষায় অনেকের চোখে ভালো লাগবে না, কিন্তু সবাই তো আর ওদের সম্পর্কে মহত্ব বুঝবে না। মনে ধারণ করে বসবে কিছু নোংরা কথা, যা অবুঝ পদ্মর ছেলে মানুষটিকে সময়ের আগেই বিধ্বংস করে ফেলবে, যা মাহাত চায় না। জানে পদ্ম তার কিশোরী জীবন হারা, নিজের সম্বন্ধে হাজার অপমান মাথা পেতে নিবে মাহাত, কিন্তু পদ্ম কখনো না। তাই পদ্ম যখন মাঝে মাঝে পড়তে পড়তে এখানে ঘুমিয়ে পড়ে, ঘরের দরজা খোলা রেখে মাহাত চলে যায় বেলকনিতে। সেদিন পুরো রাত কাটে ওর ওখানে। আজও তার ব্যতিক্রম হলো না। একটু আগে চোখের পাতা তন্দ্রার কারণে মেলাতে না পারলেও এখন যেন তা পালিয়ে বহির হয়েছে। কিছুতেই ধরা দিবে না আখিদয়ে তারা এখন আর। বাকি রাত হয়তো এভাবেই কাটবে। উদাস চোখে বেলকনি দিয়ে বাইরে তাকিয়ে আছে মাহাত। কয়েকদিন সূর্য মামার তাপে অতিষ্ঠ হয়ে আজ বৃষ্টির শীতল বাড়িধারায় ধরনী ঠান্ডা হয়ে যাচ্ছে। রাস্তার আলোয় দেখতে পেল একটা কুকুর তার ছানাকে নিজের পেটের কাছে নিয়ে একটি দোকানের ছাউনিতে প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা করার সর্বশেষ চেষ্টা করছে। দৃশ্যটি দেখে হঠাৎ মাহাদের ওর আর পদ্মর কথা মনে পড়ে গেল। আচ্ছা, ও কি পারবে সারা জীবন পদ্মকে এমন ঝড়ঝাপটা থেকে রক্ষা করতে? ও তো চাই পদ্ম সারা জীবন ওই মাহাদের অস্তিত্বের সাথেই মিশে থাকুক। মাহাত আগলে রাখবে ওর ছোট্ট পদ্ম ফুলটাকে সযত্নে, ভালোবেসে। মাহাদের আজও মনে আছে সেদিনের কথা। পদ্মর বয়স তখন কতই বা ছিল, এই তো 5-এ গিয়ে হয়তো 6 পড়েছিল মেয়েটা। মাহাত রোজকার মতো পদ্মকে স্কুলে দিয়ে চলে যায় ওর নিজের কাজে। আবার ছুটির সময় হলে ও নিজেই যায় পদ্মকে নিয়ে আসতে। তবে সেদিন কোনো একটা কাজে আটকে পড়ে মাহাত, আর সঠিক সময়ে নিতে আসতে পারে না পদ্মকে। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে একজন ভিখারি টাইপের লোক পদ্মকে মিথ্যে বলে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিষ্পাপ মেয়েটা হয়তো চলেও যেত সেই ঠকবাজের সাথে, যদি না পথিমধ্যে সঠিক সময় মাহাত এসে দাঁড়াতো। আর একটু দেরি হলেই হয়তো মাহাত আর পদ্মকে হারিয়ে ফেলতো সারা জীবনের জন্য। ওই ভিখারি টাইপের লোকটা মাহাতকে দেখেই বাড়ানোর চেষ্টা করে, কিন্তু মাহাত লোকজনের সাহায্যে তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। এরপর অবশ্য পুলিশের সাহায্যে আসল ঘটনা জানতে পারে মাহাত। আসলে লোকটা একজন অপহরণকারী, সে কখনো ভিখারি না। এভাবে থাকার কারণ যাতে তাকে কেউ সন্দেহ না করে। সে এভাবেই স্কুলের সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের টার্গেট করে। পদ্মর প্রতি তার নজর ছিল অনেক দিনের। একটা সুযোগ খুঁজছিল কেবল একদিন, আর সেই দিন সে পেয়েও গিয়েছিল। কিন্তু ঠিক সময় মাহাত এসে পড়ায় তার প্ল্যান সব ভেস্তে যায়। তাই তো মাহাতকে দেখেই লোকটা পালানোর চেষ্টা করে। মাহাত সেদিন প্রথমবার উপলব্ধি করেছিল এই পৃথিবী তার পথের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, এখানকার মানুষগুলো কতটা নির্মম এবং স্বার্থপর। তাই স্পষ্ট হয়ে উঠেছিল তার চোখের সামনে। এই নিষ্ঠুর পৃথিবীতে এই নিষ্পাপ বাচ্চাটিকে একা ছেড়ে দেওয়া মানে হলো ওকে হিংস্র শিকারীদের সামনে রেখে আসা। সময় পেলে যারা তার ছোট্ট পদ্মটিকে টেনে ছিঁড়ে ফেলতে একটুও দ্বিধা করবে না। এই সত্যটাই যেন মাহাতকে শিউরে উঠতে বাধ্য করেছিল। সেদিন থেকেই মাহাত মনে মনে প্রতিজ্ঞা করেছিল, যত বাধাই আসুক ছোট্ট এই মেয়েটাকে সে নিজের সমস্ত শক্তি দিয়ে আগলে রাখবে। তারপর থেকেই নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবার সময় মাহাতের জন্য যেন ফুরিয়ে গিয়েছিল। তার সমস্ত চিন্তা ভাবনা, সংগ্রাম আর স্বপ্ন সব কিছুই যেন গড়ে উঠেছিল ছোট্ট পদ্মকে ঘিরে। মাহাত জানত নিজের জীবন গোছানোর জন্য পদ্মকে একা ছেড়ে দেওয়া তার পক্ষে অসম্ভব। সে জানত পদ্মকে বাঁচিয়ে রাখতে হলে তাকে নিজের জীবন দিয়েই আগলে রাখতে হবে। তাই তো প্রতিদিন নতুন করে শক্তি নিয়ে ও পদ্মকে ঘিরে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে, যাতে এই নিষ্ঠুর পৃথিবীর কোনো দানবীয় হাত পদ্মর দিকে বাড়াতে না পারে। সমাজ হয়তো এটা মেনে নেবে না, পরিবারও বাধা দেবে, কিন্তু মাহাত জানে পদ্ম ছাড়া তার জীবনে কোনো অর্থ নেই। পদ্মকে ছাড়া সে বাঁচতে পারবে না। মেয়েটা ওর জীবনের অনেকাংশই মিশে আছে। মাহাতের মনে প্রশ্ন জাগে, কেউ কি কখনো এই অনুভূতির গভীরতা বুঝবে? কেউ কি বুঝবে এটা নিছক আবেগ নয়, হৃদয়ের অঙ্গীকার?
এই অনুভূতিতে কোনো পাপ নেই, কোনো ভুল নেই। কেউ বুঝুক বা না বুঝুক, মাহাত জানে পদ্মকে সে একা ছাড়তে পারবে না, যতক্ষণ না সে তার ফুলের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করতে পারে ততক্ষণ সে লড়াই করবে। এই ভাবনার স্রোতে ডুবে গিয়ে মাহাদের মনের আকাশে বিষণ্ণতার মেঘ জমে ওঠে। চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ছাড়ে সে। মনে মনে বলে, আমাকে পারতেই হবে। আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমার সিদ্ধান্তই হবে আমার শক্তি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।